সিলেটের আলোচিত রায়হান হত্যার মূল আসামি এসআই আকবর গ্রেফতার। পালাতে চেয়েছিলেন ভারতে, পুলিশের কেউ জড়িত থাকলে ব্যবস্থা। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। জাতির পিতার জন্ম শতবর্ষে জাতীয় সংসদে বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ। মার্কিন ক্ষমতার পালার বদলে বাংলাদেশের চাওয়া পাওয়ার হিসাবও জোরালো। করোনা মোকাবেলায় নজর দিতে চান বাইডেন, আজ পরিকল্পনা ঘোষণা। করোনার বিকল্প উপায়ে পরীক্ষার দাবি মেডিকেল শিক্ষার্থীদের। সুরক্ষার স্বার্থে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারিতে শুরুতেই আয়োজন কর্তৃপক্ষের। জমি রেজিস্ট্রেশনের 8 দিনের মধ্যে নামজারি, অনুমোদন মন্ত্রিসভায় 1 বছরের মধ্যে সারা দেশে কার্যকর। মিয়ানমারের নির্বাচনে অং সান সুচির পাল্লাই ভারী, পেতে পারেন 2/3 আসন। সমর্থকদের উল্লাস, ভোটাধিকার বঞ্চিত 15 লাখ রোহিঙ্গা। এবং নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবার মাঠে ফিরলেন সাকিব আল হাসান। বুধবার ফিটনেস টেস্ট। বঙ্গবন্ধু কাপ টি-20তে খেলোয়াড়দের ভাগ 4 ভাগে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান আসামি পুলিশের বরখাস্ত এসআই আকবরকে গ্রেফতার করা হয়েছে। সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে খাসিয়ারা তাকে আটক করে পুলিশে দেয়। তবে পুলিশ দাবি করছে তারাই আকবরকে গ্রেফতার করেছে। আটকের পর আকবর বলেছে, এক সিনিয়রের পরামর্শে পালিয়ে ভারত যেতে চেয়েছিলেন। পুলিশ কর্মকর্তারা বলছেন, তার আত্মগোপনের ঘটনায় কেউ জড়িত থাকলে বের করা হবে। সিলেট থেকে সৈয়দ রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পুলিশি নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর অভিযোগের পর পালিয়ে যান সিলেটের বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া। প্রায় 1 মাস ধরে পলাতক আকবরকে সোমবার কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ডনা সীমান্ত থেকে আটক করে খাসিয়ারা। স্থানীয়ভাবে ধারণ করা ভিডিওতে দেখা যায় আকবর বেশ পরিপাটি অবস্থায়। আত্মগোপনে থাকার সময়ে তিনি খাসিয়া পরিচয় বহন করেছিলেন বলেও ধারণা করা হয়। কেন পলাতক থাকা? আকবর বলছেন, কোনো এক সিনিয়র কর্মকর্তার পরামর্শেই এই সিদ্ধান্ত। আমি বাগি আসছি যে বলছে সাসপেনশন করছে, অ্যারেস্ট করতে পারে, তো বলছে 2 মাস পরে ঠান্ডা হয়ে যাবে, 2 মাস পরে ঠান্ডা হলে আবার গেলে এটা হ্যান্ডেল করা যাবে। আমি অন্য কোনো কারণে ভাগি নাই। আকবরের দাবি, তিনি একা রায়হানকে মারধর করেননি। এই হত্যাকাণ্ডে আরো 5 থেকে 6 জন জড়িত। আমি খুনি না, আমি ইচ্ছে করে আমি একা মারিনি, আমি মারিনি, ইচ্ছে করে মারিনি। তাকে রিমান্ড দিয়েছিল 5-6 জন। সোমবার সন্ধ্যায় সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয় আকবরকে। যথাযথ শাস্তির উদ্দেশ্যে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পুলিশের পক্ষ থেকে যা করণীয় তার সর্বোচ্চটাই করা হচ্ছে। আমরা আপনাদেরকে আস্থা রাখার আহ্বান জানাই। রায়হান হত্যাকাণ্ডে আকবর সহ এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 4 জনকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মার্কিন নির্বাচনে জো বাইডেনের জয় নিশ্চিতের পর এখন চলছে তার সম্ভাব্য ক্যাবিনেট নিয়ে জোর আলোচনা। শোনা যাচ্ছে, জো বাইডেনের নতুন মন্ত্রিসভার অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন নারীরা। সেই সঙ্গে গুঞ্জন চলছে ক্যাবিনেটে ডেমোক্র্যাট ছাড়াও রিপাবলিকান দলের সদস্যদের রাখার পরিকল্পনা রয়েছে বাইডেনের। এছাড়াও বাইডেনের মনোযোগ এখন করোনা মোকাবেলায়। সে লক্ষ্যে জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পরের পরিকল্পনার বাস্তবায়ন এখন নতুন ক্ষমতাসীনরা। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ঐক্যের ডাক দিয়েছেন জো বাইডেন। বাইডেন অঙ্গীকার করেছিলেন নারীদের ক্ষমতায়নে কাজ করবে তার সরকার। তাই জো বাইডেনের নয়া ক্যাবিনেটে আরও কয়েকজন নারী থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। সেখানে মার্কিন অর্থমন্ত্রীর তালিকায় এলিজাবেথ ওয়ারেনের নাম শোনা যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব এই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট আরেক নারীর হাতে সমর্পণ করতে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ক্যাবিনেটে নিজ পার্টি ছাড়াও রিপাবলিকান দলের কয়েকজন সদস্যকে রাখার পরিকল্পনা নয়া নির্বাচিত প্রেসিডেন্টের রয়েছে বলে শোনা যাচ্ছে। বাইডেনের অধীনে জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক অথবা সিআইএর পরিচালক হিসেবে দেশটির সাবেক 2 জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা মাইকেল মোরেল ও আব্রিল হেইন্স প্রধান প্রার্থী হিসেবে সামনে এসেছেন বলেও তথ্য রয়েছে।
এদিকে করোনা মহামারী মোকাবেলায় এখন প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন জো বাইডেন। মাস্ক পরা বাধ্যতামূলক করতে সোমবার একটি করোনা ভাইরাস টাস্ক ফোর্স চালু করার পরিকল্পনা করেছেন তিনি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ভোটের ফল নিয়ে আইনি লড়াইয়ে নামার ঘোষণা দেয়ায় খানিক জটিলতা দেখা দিয়েছে ক্ষমতা হস্তান্তরে। একের পর এক ভোট কারচুপির অভিযোগ আনার পর এবার ডেমোক্র্যাটদের চোর বলে কটাক্ষ করেছেন তিনি। তবে ট্রাম্পকেও তুলোধনা করেছেন হিলারি ক্লিন্টন। সাবেক এই ফার্স্ট লেডি বলেন, এই ভোটের মাধ্যমে ট্রাম্পকে ছুঁড়ে ফেলে দিয়েছে মার্কিন জনগণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় বিশ্বব্যাপী রাজনৈতিক নেতাদের কাছ থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন জো বাইডেন ও কামালা হ্যারিস। দেরিতে হলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব। তবে চীন, রাশিয়া, তুরস্ক সহ অনেকেই নীরব রয়েছে মার্কিন নির্বাচন প্রসঙ্গে। ডেমোক্রেটিক পার্টি জো বাইডেনের জয়ের পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের দলে বিভক্তির সৃষ্টি হয়েছে। তবে এবার চির ধরতে শুরু করেছে ট্রাম্পের পরিবারেও। নির্বাচনে পরাজয় মেনে নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছিলেন তার জামাতা ও স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তবে বাইডেনের জয় মেনে নিতে পারছেন না ট্রাম্প ও তার ছেলেরা। মামলা ঠুকছেন আদালতে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের। বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বাইডেন। মার্কিন মুলুকে চলছে ডেমোক্রেটদের জয়ধ্বনি, আর পড়ছে ট্রাম্পের মন। আর সেই ক্ষত এখন গিয়ে পৌঁছেছে নিজের পরিবারেও। পরাজয় মেনে নেওয়াকে কেন্দ্র করে নিজ পরিবারে বিভক্তি দেখা দিয়েছে। ফার্স্ট লেডি মেলানিয়া পরাজয় মেনে নিতে ট্রাম্পকে পরামর্শ দিচ্ছেন। সিএনএনের এক প্রতিবেদনে বলা হচ্ছে, নির্বাচনে পরাজয় স্বীকার করার বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তুলেছিলেন তার জামাতা জ্যারেড কুশনারও। তবে ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিক দুশসেন নিজের দলের অনেক নেতাদের। প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে কিছু রিপাবলিকান নেতার উপর হতাশা প্রকাশ করেছেন। ট্রাম্প চাইছেন লড়াই চালিয়ে যেতে। এরই মাঝে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। রিপাবলিকান ও ট্রাম্প সমর্থকদের সরাসরি ফল প্রত্যাখ্যান করার জন্য আহ্বানও জানিয়েছেন। আর ট্রাম্প পুত্র এরিকের সুরে সুর মিলাচ্ছেন অনেক রিপাবলিকান সিনেটররা। বাইডেন ক্ষমতায় এসে ঐক্যের ডাক দিচ্ছেন, কিন্তু ট্রাম্পের ভাঙন শুরু পরিবার থেকেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জোর গুঞ্জন, হোয়াইট হাউস হাতছাড়া হতেই ট্রাম্পের সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে মেলানিয়া ট্রাম্পের। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডেমোক্রেট সরকারের উদার অভিবাসন নীতিতে প্রবাসী বাংলাদেশিরা লাভবান হবেন বলে মনে করছেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং জিএসপি সুবিধা পাওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আর এই সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশকে এখন থেকে কৌশলী হওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডেমোক্র্যাট সরকারের অন্যতম পররাষ্ট্রনীতি হবে ট্রাম্পের একঘরে করে ফেলা যুক্তরাষ্ট্রকে পুনরায় বিশ্বের কাছে তুলে ধরা। বিশ্লেষকদের মতে করোনা মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিক বা বাণিজ্য সম্পর্ক উন্নয়নে তৎপর হবে বাইডেন সরকার। অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাট সরকারের ঐতিহাসিকভাবেই চলে আসা উদার নীতিতে প্রবাসী বাংলাদেশিরাও উপকৃত হবেন, বলছেন সাবেক দুই রাষ্ট্রদূত। সার্বিকভাবে অভিবাসীদের ক্ষেত্রে বোধহয় একটা সুখবর জো বাইডেন আসা। ইতিমধ্যে প্রেসিডেন্ট বাইডেন কিন্তু ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী 11 মিলিয়ন, খেয়াল রাখবেন 1,10,00,000 বেআইনি ভাবে যারা এখনো মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করছে, সে সবাইকে তিনি নিয়মিতকরণ করে নাগরিকত্ব প্রদানের দিকে নিয়ে যেতে সহায়তা করবেন। মার্কিনীদের বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা দেখছেন বাংলাদেশের কূটনীতিকরা। তবে জিএসপির মতো বিশেষ সুবিধাগুলো পেতে আবারও চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ তাদের। বাইডেন বা ডেমোক্রেটিক প্রশাসন যখন থাকে তখন কিন্তু মানবাধিকার, শ্রমিকের অধিকার এগুলো নিয়ে তারা কিন্তু বেশি যত্নশীল থাকে। যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের বাণিজ্য সম্প্রসারণের জন্য বা বাড়াবার জন্য যখন উদ্যোগী হব, তখন এই বিষয়গুলো আমাদের মাথায় থাকলে আমার ধারণা এই সুযোগটা এক্সপ্লোর করার জন্য আমাদের জন্য একটু ইতিবাচক জায়গা তৈরি। চীনকে টেক্কা দিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোই যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের নীতিতে কতটা পরিবর্তন আনবেন বাইডেন, সেই বিষয়ে এখনই স্পষ্ট কিছু বলতে পারছেন না কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা মনে হয় না খুব একটা বড় ধরনের পরিবর্তন হবে, হয়তো সাংঘর্ষিক মুখী হবে না, কিন্তু
চীনকে মোকাবেলা করার জন্য তাদের কিছু তাদের একটা ভাবতে হবে। সাম্প্রতিককালে ভৌগোলিক অবস্থান ও বাংলাদেশের অব্যাহত অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে যারা আলাদা করে দেখার চেষ্টা করছে তারা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত করতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে তিনি এসব কথা বলেন। সোমবার সন্ধ্যায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। রাষ্ট্রপতি আব্দুল হামিদের আসন গ্রহণের পর 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের পর দেয়া ভাষণের ভিডিও সংসদ কক্ষে দেখানো হয়। এরপর রাষ্ট্রপতি তার ভাষণে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা উল্লেখ করে বলেন, কোনো বাধাই বঙ্গবন্ধুকে তার আদর্শ থেকে সরাতে পারেনি। রাষ্ট্রপতির বক্তব্য শেষে তাকে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বই উপহার দেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এরপর বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের মধ্য দিয়ে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, এর পথ ধরে আসে বাংলাদেশের স্বাধীনতা। 2020 সালের জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে তার বর্ণাঢ্য রাজনৈতিক এবং কর্মময় জীবন ও দর্শনের উপর জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হোক। আনকোট। বঙ্গবন্ধু বিশ্ব সভায় বাঙালিকে আত্মপরিচয় নিয়ে গর্বিত জাতিরূপে মাথা উঁচু করে চলার ক্ষেত্র রচনা করেছেন। বাঙালি জাতি 9 মাস ধরে রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ মাতৃকার ঋণ পরিশোধ করে অবশেষে বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে 16ই ডিসেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাঙালির সে মহেন্দ্রক্ষণ মহাবিজয় সূচিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি সত্তা, একটি ইতিহাস। জন্মজাতে বঙ্গবন্ধুর নীতি, আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সকলকে উদ্যোগী হতে হবে। জমি রেজিস্ট্রেশন ও নামজারির সমন্বয় সাধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে জমি রেজিস্ট্রেশনের 8 দিনের মধ্যে নামজারি হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন, গণভবন থেকে এবং মন্ত্রীরা সচিবালয় থেকে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, জমি রেজিস্ট্রেশন ও নামজারির প্রক্রিয়া সহজ করে নাগরিকের দুর্ভোগ কমাতে বিষয়টি সমন্বয় আনা হয়েছে। এখন থেকে সাব রেজিস্ট্রার ও এসি ল্যান্ড অফিসের মধ্যে সমন্বয় থাকবে। মিউটেশনের জন্য আলাদা আবেদন করতে হবে না। তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডারের মানুষ যাতে কোনোভাবেই সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ম্যাক্সিমাম 8 দিনও লাগবে না, 8 দিন সময় দেওয়া হয়েছে। এসিল্যান্ড 8 দিনের মধ্যে মিউটেশন করে ওই যিনি জমি কিনলেন তার নামে নতুন আরওয়ার করে পর্চা টর্চা সব করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে ওই ট্রান্সজেন্ডার যারা আছে তারা যেন আপনার জমি জামার মালিকানার থেকে বঞ্চিত না হয় সেটা দেখ। অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের সব স্থাবর সম্পত্তি জব্দ করেছে দুদক। একাধিক রাষ্ট্রের 50টি ব্যাংক হিসেবেও ফ্রিজ করা হয়েছে। দুদকের তদন্তে এসব আর্থিক তথ্য উঠে আসার পাশাপাশি আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। আলী তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত।
2019 সালের আলোচিত ক্যাসিনো অভিযানে নাম আসে সেলিম প্রধানের। বিভিন্ন সংস্থার তদন্ত থাকলেও দুদকের অনুসন্ধানেই সেলিম প্রধানের বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। থাইল্যান্ডে সেলিম প্রধানের মালিকানাধীন প্রধান গ্লোবাল ট্রেডিং, এশিয়া ইউনাইটেড এন্টারপ্রাইজ, তমা হোম পাতায়া কোম্পানি সহ 7টি কোম্পানির তথ্য দুদকের হাতে। ব্যাংককে 2টি ব্যাংকে করেছেন 20 কোটি টাকার লেনদেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জেপি ব্যাংকে 2টি আর্থিক লেনদেন ছাড়াও কয়েক কোটি টাকার ক্যাসিনো চিপস ক্রয়েরও তথ্য পেয়েছে দুদক। 7টি কোম্পানির সন্ধান পাওয়া গেছে, 20 কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য আমাদের কাছে রয়েছে। লাস ভেগাস থেকে কয়েক কোটি টাকা দিয়ে তিনি ক্যাসিনো চিপস ক্রয় করেছিলেন। দুদক কমিশনার জানান, ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের স্থাবর সকল সম্পত্তি জব্দ, অর্ধশত ব্যাংক হিসাব ফ্রিজ হয়েছে। সেলিম প্রধানের সকল সম্পদ জব্দ করা হয়েছে, তার অর্ধশত ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। টাকা উদ্ধারের ব্যাপারে আমেরিকা এবং থাইল্যান্ড সহ কয়েকটি দেশে MLAR এর মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশ থেকে পাচার হওয়া টাকা উদ্ধারে MLRA সহ আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। সেলিম প্রধানের বিরুদ্ধে শীঘ্রই চার্জশিট হবে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। পাল্টাপাল্টি প্রচারণার মধ্যে দিয়ে এখনো পর্যন্ত ভোটের হাওয়া বইছে ঢাকা 18 আসনের উপনির্বাচনে। তবে যথারীতি ভোটের পরিবেশ নিয়ে ভিন্ন কথা বলেছেন সরকারি দলের প্রার্থী হাবিব হাসান আর বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। আগামীকাল মঙ্গলবার রাত 12টায় শেষ হবে এই আসনের নির্বাচনী প্রচারণার নির্ধারিত সময়। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। মঙ্গলবার রাত 12টার পর আর কোনো প্রচারণার কর্মসূচি রাখা যাবে না। শেষ এই 2 দিনে তাই ঢাকা 18 আসনের অধীনের পুরো এলাকায় চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান। দক্ষিণখানের 50 নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়ায় সভা শেষে মিছিল নিয়ে প্রচারণায় বের হন নৌকার প্রার্থী। বলেন, জয়ী হলে দলমত নির্বিশেষে সবার জন্যই মাঠে থাকবেন তিনি। অভিযোগ আমাদের সম্বন্ধে আসতেছে, আমরা কিন্তু বহিরাগত নিয়ে আমরা গণসংযোগ করি না, আমরা কারো গণসংযোগে বাধা দেই না এবং ঢাকা 18 আসনের সর্বস্তরের জনগণ, নেতাকর্মী সকলকে নিয়ে আমি আমার এই অঞ্চলের উন্নয়ন সাধিত করব। সোমবার বেলা 2:30টার পর বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেনের বাড়িতে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। উত্তরা 9 নম্বর সেক্টরে এই বাড়ি থেকেই মিছিল শুরু করেন জাহাঙ্গীর হোসেন। ভোটের পরিবেশ নেই অভিযোগ করেন, কিন্তু তিনি এটাও মনে করেন ভোটাররা ভোট দিতে পারলে বিজয়ী হবেন বিপুল ভোটে। আমাদেরকে গণসংযোগ করতে দিচ্ছে না, আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছে না, তারা কোনোভাবে চায় না যে জনগণ ভোট কেন্দ্রে যাক। আমরা আস্থা রাখতে চাই ভোটারদের কাছে, আমরা বিশ্বাস রাখতে চাই জনগণের কাছে। আমরা গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য রক্ষা করার জন্য আমাদের নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে। আগামী 12ই নভেম্বর এই আসনে ভোট হবে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 25 জন। এ পর্যন্ত মোট 6092 জনের মৃত্যু। 24 ঘন্টায় 14042টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 1683 জন। এখন পর্যন্ত মোট 4,21,921 জন শনাক্ত হয়েছেন। নতুন 1623 জন সহ মোট 3,39,768 জন সুস্থ হয়েছেন। সোমবার করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য পাওয়া গেছে। ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী বলে প্রমাণ পাওয়া গেছে। ভ্যাকসিনটির সবশেষ ট্রায়ালে প্রতিষেধকটি 90% সুরক্ষা দেয় বলে প্রমাণিত হয়েছে। সোমবার এমন প্রমাণ পাওয়ার দাবি করেছে কর্তৃপক্ষ। জানায়, দিনটি বিজ্ঞান ও মানবতার জন্য একটি বিশেষ দিন। কর্তৃপক্ষ আরও জানায়, ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন 6টি দেশের 43,500 মানুষের ওপর প্রয়োগ করা হয়েছে, আর তাদের সবার দেহেই পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে সম্ভাব্য এই প্রতিষেধকটি। তাই চলতি মাসের শেষে ভ্যাকসিনটির গণব্যবহারের জরুরি অনুমোদনের আবেদন পরিকল্পনা করেছে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার এবং অংশীদার বায়োএনটেক। নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে ঢাকায় গণপরিবহন, যেখানে চালকদের প্রতিযোগিতাই যানজটের অন্যতম কারণ। আর তাতে দুর্ভোগ বাড়ছে অন্যান্য যানবাহন এবং যাত্রীদের। চালকরা বলছেন, যাত্রী তোলার প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা না থাকলে কমবে যানজট।
আর সেই জন্য রুটভিত্তিক বাস ব্যবস্থাপনা দ্রুত চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বিমানবন্দর বাস স্ট্যান্ড কে কার আগে যাবে সেই প্রতিযোগিতা চোখে পড়বে ঘন্টার পর ঘন্টা। চালকদের এই পাল্লাপাল্লিতে মাঝে মধ্যেই আটকে যাচ্ছে মূল সড়ক, বাড়ছে যানজট। এরা দেখবেন পাঁচা ব্যাকা করে দিয়ে মাথা সামনে দিয়ে আটকে থাকে, এখান থেকে ঢুকায় ওখান থেকে ঢুকায়, আরো জায়গা জায়গা টালমেল জায়গা জায়গা এই জন্য সমস্যা বেশি হয় ঢাকা। অবশ্য টেলিভিশন ক্যামেরা দেখে বেশি তৎপর ট্রাফিক পুলিশ, মুহূর্তে ঠিকঠাক প্রধান সড়ক। ওই জায়গা দাঁড়াচ্ছে না তো, সবই তো চলে যাচ্ছে। এখন তো ক্যামেরা দেখে না এরকম অবস্থা, আমি তো উপরে থেকে ছবি আছে, ক্যামেরা দেখতেছে না। আমরা মাঠে কাজ করতেছি, বেঁধে দাঁড়াচ্ছে না। শুধু বিমানবন্দরই নয়, পুরো রাজধানীতে যানবাহন চলছে ইচ্ছে মতো, যেখানে সেখানে থামছে বাস, উঠছেন যাত্রী। স্বয়ং চালকরাই স্বীকার করছেন তাদের প্রতিযোগিতার কারণেই রাস্তায় বাড়ে যানজট, ভোগান্তি, ঘটে দুর্ঘটনা। আমাদের তো ভালো স্টপেজ নাই, ভালো তো স্টপেজ নাই, কোন জায়গায় স্টপেজ দেবো? তারা বেরাক্কা করে রাখে, এই কারণে যানজট বেশি লাগে। সাইড করে কাউন্টার করে দিলে তাহলে আর এই যানজটটা থাকে না। তথ্য বলছে এখনো দেশে চালক সংকট প্রকট। নিবন্ধিত যানবাহন যেখানে ৪৫ লাখ, সেখানে বৈধ চালক ২৭ লাখের মতো। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশিক্ষিত চালক তৈরির উপর গুরুত্ব দিচ্ছেন এই পরিবহন নেতা। সব জায়গায় পার্কিং বে থাকবে, পার্কিং বের বাইরে কোনো গাড়ি দাঁড়াবে না। তার ড্রাইভার তৈরি করা একটা প্রকল্প হাতে নিয়েছে গভর্নমেন্ট। এই সিস্টেমটা চালু হলে ঢাকা শহরে গণপরিবহন উন্নত, বিশ্বের উন্নত সিটিগুলোতে যেভাবে সেবা দিয়ে যাচ্ছে, এখানেও এইভাবে সেবা দেওয়া সম্ভব। তবে রুট ভিত্তিক বাস ব্যবস্থাপনা ছাড়া চালকদের শৃঙ্খলায় আনার সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা। বাসগুলি নিয়ম নীতি, লেন মেনে, দিক মেনে কখনোই চলাচল করে না। রুট ফ্র্যাঞ্চাইজ, ঢাকা শহরের নির্ধারিত রুটে ৩-৪টি রঙের বাস চলবে এবং এই বিভিন্ন রঙের বাস এক একটি কোম্পানি মালিক হবে। তখন বাস ড্রাইভাররা কিন্তু রাস্তাঘাটের নিয়ম নীতি মেনে চলবে। এই জায়গাতে আমরা কিছুতেই পৌঁছাতে পারছি না। রাজধানীর গণপরিবহনকে নিয়মের মধ্যে আনতে ট্রাফিক পুলিশদেরকেও আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ভুক্তভোগীরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। মেডিকেল শিক্ষার্থীদের পরীক্ষা কোনো বিকল্প উপায়ে নেওয়ার সুযোগ নেই। করোনা মহামারীর এই সময়ে সব শিক্ষার্থীকে ধৈর্য ধরে এই সংকট মোকাবেলার কথা জানিয়েছেন ডিএমসির প্রধান অধ্যক্ষ। অন্যদিকে শিক্ষার্থীদের সুবিধার্থে মেডিকেল শিক্ষার্থীদের পরীক্ষার প্রথম অংশ ডিসেম্বরের বদলে জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না, আরো বন্ধ থাকবে, সেই বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ২৭ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মেডিকেল শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখের কথা বলা হয়। এরপর করোনা মহামারীর ভেতর বিকল্প উপায়ে পরীক্ষা গ্রহণ সহ ৪ দফা দাবিতে ৪ নভেম্বর থেকে আন্দোলনে নামেন দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। আমরা কখনোই বন্ড দিয়ে পরীক্ষা দেব না। যদি আমাদের পরীক্ষা দিতে হয় তাহলে যেন আমাদের কর্তৃপক্ষ যেন এই পুরো দায়িত্বটা কর্তৃপক্ষ নেয়। যতক্ষণ পর্যন্ত আমাদের লিখিত বক্তব্য দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকা মেডিকেল কলেজের প্রধান বলছেন, বিএমডিসির কারিকুলাম অনুযায়ী বিকল্প উপায়ে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। আজকে বাংলাদেশ থেকে ডাক্তাররা সে আমেরিকাতে ডাক্তারি করবে, সে ইউকেতে ডাক্তারি করবে, এই জন্য তার পরীক্ষার ধাপগুলোতে এখানে অন্য কোনো ব্যবস্থা, এটাকে স্কুইজ করার সুযোগ নাই, এখানে অনলাইনে পরীক্ষা নেওয়ার সুযোগ নাই, এখানে আপনার পরীক্ষা না দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন জানান, শীতে করোনা সংক্রমণ বৃদ্ধি ও শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে পরীক্ষা ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুতে নেওয়া হবে। এমন হলো যেটা হচ্ছে যে আমরা জানুয়ারি লাস্ট উইকে অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আমরা একটা পরীক্ষা নেওয়া শুরু করব, ফেজ বাই ফেজ। সবগুলো পরীক্ষা একসাথে নেব না, কারণ তাহলে অনেক ছাত্র চলে আসলে এটা আমরা স্বাস্থ্যবিধি মানা ডিফিকাল্ট হয়ে যাবে, সেই কারণে। কেমন শিক্ষার্থীদের ধৈর্য সহকারে করোনা মহামারীর এই পরিস্থিতি মোকাবেলারও আহ্বান জানান তিনি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, মেডিকেল শিক্ষার্থীদের এমন বিকল্প দাবি নিয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। এহসানুল হক মিলন, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। আপনার কাছে জানতে চাই, এই করোনা মহামারীর ভেতরে বিকল্প উপায়ে পরীক্ষা গ্রহণের যে দাবি করছেন শিক্ষার্থীরা, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আর মেডিকেল শিক্ষার্থীদের এই দাবির যৌক্তিকতা কেমন দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। পরীক্ষার বিকল্প শুধু পরীক্ষাই হতে পারে,
সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে করোনা মহামারী শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বময়। আমরা এমন কোনো নজির এ যাবৎ দেখতে পাইনি যে অন্য কোথাও এই পরীক্ষার্থীদের পরীক্ষা না হয়নি, অটো পাস দেওয়া হয়েছে। আসলে এই যে শিক্ষা একটা কমোডিটি, এটা কিন্তু বিশ্বায়নের যুগে সারা বিশ্বময় একই জিনিস। আমাদেরকে প্রতিযোগিতা করতে হচ্ছে সব জায়গায়। বাংলাদেশে যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছে তারা আমরা দেখেছি ইউরোপ আমেরিকাতে ফরেন মেডিকেল এক্সাম দিয়ে তারা ভর্তি হয় এবং তারা খুব ভালো রেজাল্ট করে, এবং এটা আমাদের খুব গর্বের বিষয় যে সেখানকার ভালো ডাক্তারগুলো আমাদের দেশের অনেক ভালো ভালো ডাক্তার রয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি না কোনো অবস্থাতেই করোনাকালীন সময়ে আমাদের মেডিকেল তথা ইন্টারমিডিয়েট পরীক্ষাটিও আমাদের অটো পাস হতে পারে। দেখুন, এই ইন্টারমিডিয়েট পরীক্ষা অটো পাস দিয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষাবিদরা আজকে যারা আওয়ামী লীগের শিক্ষাবিদ রয়েছেন, আজকে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিসি রয়েছেন, তারা সকলেই বলছেন যে পরীক্ষার বিকল্প শুধু পরীক্ষাই হতে হবে এবং পরীক্ষা নিতেই হবে ভর্তি পরীক্ষার জন্য। যদি ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষাই দিতে হয় তাহলে ইন্টারমিডিয়েট পরীক্ষা অটো পাস দিবেন কেন? ভর্তি পরীক্ষা যে 5-6টি বিষয় আপনার পরীক্ষা নেবেন, সেই কয়টি বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে উপজেলায় কেন্দ্র বাড়িয়ে, অর্থাৎ এখন প্রাথমিক স্কুল হতে শুরু করে মাদ্রাসা, স্কুল, কলেজ সকল ভৌত অবকাঠামোগুলো শূন্য রয়েছে, সেখানে কোনো ক্লাস হচ্ছে না। অপরদিকে আপনার সকল শিক্ষক, প্রাইমারি স্কুল হতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা সকলে ছুটিতে রয়েছেন। তাহলে কেন আমরা পরীক্ষা নিতে পারবো না স্বাস্থ্যবিধি মেনে, যেখানে আমরা নির্বাচন করছি, অফিস আদালত সব খুলছি, এবং এই ছাত্রছাত্রীরা এই যে আপনি আমাকে মিছিল দেখাচ্ছেন, সেখানে তারা মিছিল করছে, স্বাস্থ্যবিধি না মেনেই তারা মিছিল করছে, কিন্তু পরীক্ষার বেলা স্বাস্থ্যবিধি মানতে হবে, পরীক্ষা দিতে পারবে না, এটা তো হতে পারে না। তাই আমি বিশ্বাস করি পরীক্ষার বিকল্প পরীক্ষায়, অতএব পরীক্ষা নিতেই হবে যে কোনো মূল্যের বিনিময়ে। এই যে যারা ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিয়ে বিদেশ যাবেন, তাদের যদি কোনো মার্কশিট না থাকে তাহলে বহির্বিশ্বে কিভাবে তারা লেখাপড়া করতে যাবেন? আমরা কি আমাদের শিক্ষাকে বিদেশে পাঠিয়ে দেব? সেই প্রশ্নের উত্তর হলো পরীক্ষার বিকল্প পরীক্ষা হবে। উন্নত বিশ্বে যে আমরা দেখেছি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সেট রয়েছে, জিআরই রয়েছে, জিমেট রয়েছে, এলসেট রয়েছে, ফরেন মেডিকেল এক্সাম রয়েছে, এই ধরনের ভাবেও তো আমরা করতে পারি। অতএব আমার কথা একটি, পরীক্ষার বিকল্প পরীক্ষা। করোনার কারণে অটো পাস দিয়ে এই জাতিকে, এই শিক্ষার্থীকে দুর্ভোগ বহনের কোনো কারণ নেই। এহসানুল হক মিলন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায় মরিয়ম ভবনে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। আগুনে একই পরিবারের 7 জন সহ 9 জন দগ্ধ হন। এদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মেয়াদহীন ওষুধ প্রশাসনের অনুমোদনহীন ওষুধ বিক্রি করে এমন কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়েছে ওষুধ প্রশাসন। সোমবার দুপুরে ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের নেতৃত্বে অন্তত 20টি ফার্মেসিতে অভিযান পরিচালনা হয়। 10টি ফার্মেসিতে মেয়াদহীন, রেজিস্ট্রারবিহীন ও ওষুধ প্রশাসনের অনুমোদনহীন ওষুধ পাওয়া যায়। আগামী 1 সপ্তাহের মধ্যে এসব ফার্মেসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্য সংবাদ। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির 6014টি চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এর আয়োজন করা হয়। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঢাকা অঞ্চলের বীমা দাবির মোট 16,02,088 টাকা 6014টি চেক বীমা গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য মইনুল ইসলাম, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী সহ আরও অনেকেই। মিয়ানমারের রোববারের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ, এখন চলছে গণনা। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLD পেয়েছে 18টি আসন। ভোট 500 আসনের মধ্যে সুচির দল 2/3 আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোহিঙ্গা সংকটের জেরে বহির্বিশ্বে সুচির ভাবমূর্তি মলিন হলেও মিয়ানমারে তিনি এখনও ব্যাপক জনপ্রিয়।
এদিকে ফলাফল ঘোষণার আগেই সূচির সমর্থকদের বিজয় উদযাপন করতে দেখা গেছে। রোববার 3,70,00,000 ভোটার আগামী 5 বছরের জন্য তাদের পছন্দের সরকার নির্বাচনের জন্য রায় দিয়েছে। তবে ভোট দিতে পারেনি 15 লাখ রোহিঙ্গা, কারণ রাখাইন রাজ্য সহ 56টি শহরে রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। স্পোর্টস। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবার হোম অফ ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান। বুধবার বিপ টেস্ট হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার। এদিকে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টের জন্য 4 ক্যাটাগরিতে ভাগ করা হবে খেলোয়াড়দের। তাই সবার ফিটনেসের প্রতি নজর বিসিবির জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আরিফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবার হোম অফ ক্রিকেটে স্পিন ঘূর্ণি তোলার অপেক্ষায় 22 গজের পোস্টার বয়। মনের জমে থাকা কথাগুলোই জানান দিচ্ছে এই ছবিটা। দিনের হিসেবে 377, মুক্ত বিহঙ্গ ফিরে এলো তার আপন ঠিকানায়। সাকিব আল হাসান, ক্রিকেট আর মিরপুর শেরে বাংলা যেন এক সুতোয় গাঁথা। শেরে বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা পুরো সময়টায় সাকিবকে ফ্রেম বন্দী করতে যত প্রচেষ্টা। টি-20 টুর্নামেন্টের জন্য ফিটনেস টেস্ট দিতে হচ্ছে ক্রিকেটারদের। কথা ছিল প্রথম দিনই অংশ নেবেন সাকিব আল হাসান, কিন্তু বিপ টেস্টে ভালো করতে দিন দুয়েক সময় নিয়েছেন এই অলরাউন্ডার। সকালে এসেই সেরে নিলেন জিম সেশন। বুধবার বেশ কিছু ক্রিকেটারের সঙ্গেই বিপ টেস্ট দিবেন নাম্বার 75। প্র্যাকটিস শুরু করছে সাসপেনশনের পরে, এসছে এবং ওর ফিটনেসটাও দেখা হবে। বুধবারে ও ফিটনেসটা দিবে। ওয়েল এক্সপিরিয়েন্স প্লেয়ার, পৃথিবীর সেরা ক্রিকেটার, এবং খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নিতে পারবে এবং এই টুর্নামেন্টে ভালোই খেলবে আশা করি। এদিকে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টে থাকছে না কোনো আইকন ক্রিকেটার। ড্রাফটে 4 ক্যাটাগরিতে ভাগ করা হবে খেলোয়াড়দের, যেখানে এ ক্যাটাগরিতে জায়গা পাচ্ছেন 5 জন। ফিটনেস টেস্টের উপর অনেকটা নির্ভর করছে ক্রিকেটারদের ক্যাটাগরি। এখানে 4টা ক্যাটাগরি করা আছে, যে এ, বি, সি, ডি। তো এখানে এ ক্যাটাগরিতে 5 জন আছে, বি ক্যাটাগরিতে আপনার প্রায় 25 জনের মতো আছে। তারপরে এটা আপনাদেরকে ফাইনাল এই ক্যাটাগরি সম্বন্ধে দিতে পারবো, কারণ ফিটনেস দেখতে হবে প্লেয়ারদের। তারপরে 11 তারিখে আমরা ফাইনাল ড্রাফটে দিই। করোনা আক্রান্ত হলেও মাহমুদুল্লাহর নাম থাকছে ড্রাফটে। তার সেরে ওঠার অপেক্ষায় বিসিবি। আরিফুল ইসলাম, নিউজ 24। শেষ করবো এখনকার নিউজ 24 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। সিলেটের আলোচিত রায়হান হত্যার মূল আসামি এসআই আকবর গ্রেপ্তার। পালাতে চেয়েছিলেন ভারতে, পুলিশের কেউ জড়িত থাকলে নেওয়া হবে ব্যবস্থা। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। জাতির পিতার জন্মশতবর্ষে জাতীয় সংসদে বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ। মার্কিন ক্ষমতার পালা বদলে বাংলাদেশের চাওয়া পাওয়ার হিসাবও জোরালো। করোনা মোকাবেলায় নজর বাইডেনে ট্রাম্পকে পদত্যাগের আহ্বান পরিবারে। করোনার বিকল্প উপায়ে পরীক্ষার দাবি মেডিকেল শিক্ষার্থীদের। সুরক্ষার স্বার্থে জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারিতেই শুরুতেই আয়োজন কর্তৃপক্ষের। জমি রেজিস্ট্রেশন 8 দিনের মধ্যে নামজারি। অনুমোদন মন্ত্রিসভায় 1 বছরের মধ্যে সারা দেশে কার্যকর। মিয়ানমারের নির্বাচনে অং সান সুচির পাল্লায় ভারী, পেতে পারেন 2/3 আসন। সমর্থকদের উল্লাস, ভোটাধিকার বঞ্চিত 15 লাখ রোহিঙ্গা। এবং নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবার মাঠে ফিরলেন সাকিব আল হাসান। বুধবার ফিটনেস টেস্ট। বঙ্গবন্ধু কাপ টি-20তে খেলোয়াড়দের ভাগ 4 ভাগে। রাতের সংবাদ ছিল এখনকার মতো পর্যন্ত। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।